স্টার্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং A2 এর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। কৃষি ডিপ্লোমা কোর্সের দ্বিতীয় পর্বের জীববিজ্ঞান 2 এর ক্লাস উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি শফিনা ডাক্তার, প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হোমনা, কুমিল্লা। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন এই ক্রান্তিকালীন সময়ে যে যার বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করছো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমাদের এই অনলাইন ক্লাস নিশ্চয়ই তোমাদের উপকার হচ্ছে। আজকে আমি তোমাদের সাথে অধ্যায় 11 ম্যালেরিয়া ও ম্যালেরিয়া পরজীবী নিয়ে আলোচনা করব। ম্যালেরিয়া শব্দটির সাথে তোমরা মোটামুটি সবাই পরিচিত। ম্যালেরিয়া একটি ইতালিয়ান শব্দ, যার মেল শব্দের অর্থ দূষিত এবং এরিয়া শব্দের অর্থ বাতাস, অর্থাৎ দূষিত বাতাস থেকে ম্যালেরিয়া শব্দের উৎপত্তি। পতঙ্গবাহিত রোগগুলোর মধ্যে ম্যালেরিয়া সবচেয়ে মারাত্মক রোগ। 1753 সালে প্রটি সর্বপ্রথম ম্যালেরিয়া শব্দটি ব্যবহার করেন। 1880 সালে ফরাসি ডাক্তার চার্লস লেবেরন সর্বপ্রথম ম্যালেরিয়াগ্রস্ত মানুষের রক্তে ম্যালেরিয়া পরজীবী আবিষ্কার করেন এবং এই রোগের প্রকৃত কারণ খুঁজে পান। পরে 1898 সালে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ইংরেজ ডাক্তার স্যার রোনাল্ড রস প্রমাণ করেন যে অ্যানোফিলিস মশাটি ম্যালেরিয়া পরজীবী বহন করে। ম্যালেরিয়া এক ধরনের জ্বর রোগ। এই রোগে পৃথিবীতে মোট 1 মিলিয়ন থেকে 3 মিলিয়ন লোক প্রতি বছর মারা যাচ্ছে। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসেব মতে প্রতি বছর 300 থেকে 500 মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত হয় এবং পৃথিবীর 40% মানুষ এখন ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আর এই রোগটি যেহেতু মশাবাহিত, তাই WHO ম্যালেরিয়াকে 1 নম্বর গণশত্রু বলে চিহ্নিত করেছে। বর্তমানে কুইনাইন জাতীয় ওষুধের সাহায্যে এই জ্বর থেকে পরিত্রাণ পাওয়া যায়। কাপুরুষা জ্বর আসা ম্যালেরিয়া জ্বরের লক্ষণ। তাছাড়া এই জ্বরে মাথা ব্যথা ও বমিভাব দেখা যায়। জ্বর 104 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে নির্দিষ্ট সময় পর ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়, তখন দেহ ঠান্ডা হয়ে যায়। এখন আসো আমরা জানি ম্যালেরিয়া প্রকৃতির সংজ্ঞা কি এবং এটি কেন হয়। ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস মশাবাহিত এক ধরনের মারাত্মক জ্বর রোগ। প্লাজমোডিয়াম গণভুক্ত একাধিক প্রজাতির এককোষী পরজীবী এই রোগ সৃষ্টি করে। মানুষ সহ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী এই রোগে আক্রান্ত হয়। এই রোগে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় বলে রক্ত স্বল্পতা সহ নানা উপসর্গ দেখা দেয় এবং সময়মতো চিকিৎসা না করালে রোগী শেষ পর্যন্ত মারা যায়। প্রোটোজোয়া উপজগতের অন্তর্গত স্পোরোজোয়া শ্রেণীর হেমোস্পোরিডিয়া বর্গভুক্ত প্লাজমোডিডি গোত্রের এবং প্লাজমোডিয়াম গণভুক্ত প্রজাতিকে ম্যালেরিয়া পরজীবী বলা হয়। ম্যালেরিয়া পরজীবী পোষক অ্যানোফিলিস মশাটি যখন ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত রোগীকে দংশন করে, তখন রক্তের মাধ্যমে প্লাজমোডিয়ামের গ্যামেটোসাইট ধাপ মশকির ক্রপে প্রবেশ করে এবং সেখানে স্পোরোজয়েডে পরিণত হয়। এভাবে আক্রান্ত মশকি কোনো সুস্থ মানুষকে দংশন করলে পরিণত স্পোরোজয়েডগুলো মশকির লালারসের মাধ্যমে মানব দেহের রক্তস্রোতে প্রবেশ করে। এভাবে ম্যালেরিয়ার সংক্রমণ ঘটে। ম্যালেরিয়া রোগের বাহক হিসেবে একমাত্র অ্যানোফিলিস প্রজাতির মশকি সক্রিয় ভূমিকা পালন করে, কারণ অন্য প্রজাতির মশকি দেওয়া এমন বিষাক্ত উপাদান থাকে যা প্লাজমোডিয়ামের জন্য ধ্বংসাত্মক। ওইসব মশকি প্রজাতির মধ্যান্তরে প্রচণ্ড ট্রিপসিন সদৃশ কর্মকাণ্ড করতে দেখা যায়, যা প্লাজমোডিয়ামের ইউক্যারিওটের পরিস্ফুটন রুদ্ধ করে দেয়। দংশনের সময়কাল, পারিপার্শ্বিক তাপমাত্রা ও মশকি দেয় স্পোরোগনি ঘটানোর সমস্ত উপাদান প্লাজমোডিয়ামের অনুকূলে থাকায় কেবল অ্যানোফিলিস মশকি দেহে জীবাণু পরিস্ফুটন ও বহন সম্পন্ন হয়। এখন আসো আমরা জানি রোগ বাহক কি। যে প্রাণী সক্রিয়ভাবে রোগ উৎপাদনকারী কোনো পরজীবীকে এক প্রাণী থেকে অপর প্রাণীতে সংক্রমিত করে এবং সংক্রমণের দেহে যদি পরজীবীর জীবনচক্রের কোনো অংশ সংঘটিত হয়, তখন ওই সংক্রামক প্রাণীকে ভেক্টর বলা হয়। যেমন অ্যানোফিলিস মশকি ম্যালেরিয়া পরজীবীর ভেক্টর। বাংলাদেশে অ্যানোফিলিস গণভুক্ত 60টি প্রজাতির ম্যালেরিয়ার পরজীবীর ভেক্টর হিসেবে ম্যালেরিয়া রোগ ছড়ায়। শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা এখন জেনে নিই ম্যালেরিয়া পরজীবীর শ্রেণীবিন্যাস সম্পর্কিত। কিংডম: প্রোটিস্টা,
সাবকিংডম প্রোটোজোয়া, ফাইলাম এপিকমপ্লেক্সা, ক্লাস স্পোরোজোয়া, অর্ডার হেমিস্পোরিডিয়া, ফ্যামিলি প্লাজমোডিডে, জেনাস প্লাজমোডিয়াম এবং স্পিসিস প্লাজমোডিয়াম ভিভেক্স। আমরা বলেছি অলরেডি ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম গণের অন্তর্ভুক্ত। এই গণের অধীনে 4টি প্রজাতির জীবাণু মানুষের 4 ধরনের ম্যালেরিয়া রোগ ঘটায়। আমরা এখন জানবো সেই 4 ধরনের প্রজাতি কি এবং কি ধরনের রোগ ঘটায়। যদি আমরা প্রথমে বলি প্লাজমোডিয়াম ভিভেক্স, প্লাজমোডিয়াম ভিভেক্স বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া নামক জ্বর রোগ সৃষ্টি করে। প্লাজমোডিয়াম ম্যালেরি কোয়ার্টার ম্যালেরিয়া নামক জ্বর রোগের সৃষ্টি করে এবং প্লাজমোডিয়াম ওভেল মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া নামক রোগ সৃষ্টি করে। ম্যালাগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়াম প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম নামক জ্বর রোগের সৃষ্টি করে। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখতে পাচ্ছি আমরা 4টি প্রজাতি, বিভিন্ন বৈশিষ্ট্য। প্লাজমোডিয়াম ওভেল উষ্ণমণ্ডলীয় আফ্রিকা অঞ্চলে পাওয়া যায়, আর প্লাজমোডিয়াম ভিভেক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি এবং প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম এটি সর্বত্রই পাওয়া যায়। সুপ্ত অবস্থার কথা যদি বলি, প্লাজমোডিয়াম ভিভেক্স 14 দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে, প্লাজমোডিয়াম ম্যালেরি 18 দিন পর্যন্ত, প্লাজমোডিয়াম ওভেল 9 দিন পর্যন্ত, প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম 12 দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। এবং জ্বর প্লাজমোডিয়াম ভিভেক্সের সময় 48 ঘন্টা অন্তর অন্তর জ্বর হবে, প্লাজমোডিয়াম ম্যালেরির সময় 72 ঘন্টা অন্তর, প্লাজমোডিয়াম ওভেল 48 ঘন্টা অন্তর এবং প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম 36 থেকে 48 ঘন্টা অন্তর। যদি আমরা ক্ষতির মাত্রার কথা চিন্তা করি তাহলে প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম মৃত্যুর হার অনেক বেশি থাকে এবং সবচেয়ে মৃত্যুর হার কম থাকে প্লাজমোডিয়াম ভিভেক্সের। প্লাজমোডিয়াম ম্যালেরি এবং প্লাজমোডিয়াম ওভেল দুইটি মারাত্মক অবস্থার সৃষ্টি করে। তোমরা স্লাইডটি থেকে একটি ম্যালেরিয়া জীবাণু জীবন চক্রটা দেখতে পাচ্ছ। এখানে পুরো জীবন চক্রটাই দেওয়া আছে। আমরা জানি প্লাজমোডিয়াম ভিভেক্সের জীবন চক্রটা বেশ জটিল। চক্রটি সম্পূর্ণ করতে 2টি পোষকের প্রয়োজন হয়, একটি হচ্ছে মানুষ এবং অপরটি হচ্ছে কি মশকি। মানুষ এবং মশকি। আমরা মানুষের ক্ষেত্রে যদি বলি, মানুষের যকৃত এবং লোহিত রক্তকণিকায় প্লাজমোডিয়াম ভিভেক্সের সাইজোগনি বা অযৌনজনন ঘটে। মানুষ হচ্ছে এই পরজীবীর মাধ্যমিক পোষক, আর মশকির দেহে হচ্ছে যে যৌন প্রজনন বা গ্যামেটোগনি সম্পন্ন হয়। আমরা আরেকটু আলোচনার মাধ্যমে ব্যাপারগুলো একটু ক্লিয়ার হব। প্রথমে আসো মানব দেহে জীবন চক্র সম্পর্কে জানি। তোমরা এখানে দেখতে পাচ্ছ হেপাটিক বা যকৃত সাইজোগনি। মানব দেহের ক্ষেত্রে আমরা বলবো মানব দেহে ম্যালেরিয়া পরজীবীর অযৌন জনন সম্পন্ন হয়। মানব দেহের যকৃত এবং লোহিত রক্তকণিকায় সংঘটিত প্লাজমোডিয়ামের অযৌন চক্রকে আমরা বলবো সাইজোগনি। সাইজোগনি 2টি পর্যায়ে হয়, একটি হচ্ছে হেপাটিক সাইজোগনি আর একটি হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনিটা সাধারণত যকৃতে হয়, এই জন্য এটাকে হেপাটিক সাইজোগনি বা যকৃত সাইজোগনি বলে। অপরটি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এটি লোহিত রক্তকণিকায় ঘটে। অর্থাৎ মানব দেহে লোহিত রক্তকণিকায় এবং যকৃতে 2 জায়গায় আমাদের জীবনচক্র সম্পন্ন হয়। প্রথমে আসো আমরা হেপাটিক সাইজোগনি নিয়ে কথা বলবো। হেপাটিক সাইজোগনি অলরেডি আমি তোমাদের বলে ফেলেছি, এটা যকৃত কোষে সংগঠিত হয় এবং এই হেপাটিক সাইজোগনিকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর একটি হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। আমরা প্রথমে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি নিয়ে কথা বলবো। অ্যানোফিলিস মশকির লালা গ্রন্থিতে প্লাজমোডিয়ামের স্পোরোজয়েড দশাটি পরিণত অবস্থায় সঞ্চিত থাকে। এই জাতীয় মশকির দংশনের ফলে স্পোরোজয়েডগুলো লালারসের সাথে মানুষের দেহে প্রবেশ করে এবং রক্তস্রোতের মাধ্যমে বাহিত হয়ে ক্যামোটেক্সিসের কারণে যকৃতে এসে আশ্রয় নেয়। এখন দেখো, এই যে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির কথা বললাম, এখানে কতগুলো ধাপের মাধ্যমে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিটা সম্পন্ন হয়। সেগুলো কি? এক হচ্ছে প্রথমে হচ্ছে স্পোরোজয়েড, তারপর হচ্ছে ক্রিপ্টোজয়েড, তারপর হচ্ছে সাইজন্ট, তারপর হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। তুমি চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ স্পোরোজয়েড। স্পোরোজয়েড হচ্ছে কি? এটি সঞ্চালনাক্ষম অর্থাৎ সঞ্চালন করতে সক্ষম, অতি ক্ষুদ্র অর্থাৎ এর লম্বা হচ্ছে 10 মাইক্রোমিটার থেকে 14 মাইক্রোমিটার এবং চওড়া হচ্ছে 0.05 মাইক্রোমিটার থেকে 1 মাইক্রোমিটার। সামান্য বাঁকারও থাকে। দেখো তোমরা স্পোরোজয়েড যে দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে যে উভয় প্রান্তটা একটু সুচালো থাকে,
এদের দেহে স্থিতিস্থাপক পদার্থ দ্বারা আবৃত থাকে। 45 মিনিট পর স্পোরোজয়েডগুলো রক্তরস থেকে যকৃতের প্যারেনকাইমা কোষের অভ্যন্তরে প্রবেশ করে এবং এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়। 2 নম্বর যে ধাপ সেটা হচ্ছে ক্রিপ্টোজয়েড। ক্রিপ্টোজয়েডকে দেখতে পাচ্ছ, যখন যকৃত কোষ থেকে খাদ্য গ্রহণ করে স্পোরোজয়েডগুলো গোলাকার রূপ ধারণ করে তখন এগুলোকে ক্রিপ্টোজয়েড বলে। সাইজন, প্রত্যেকটি ক্রিপ্টোজয়েড নিউক্লিয়াসে ক্রমাগতভাবে বিভক্ত হয়ে কিছুদিনের মধ্যে অসংখ্য প্রায় 1200 ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস গঠন করে। বহু নিউক্লিয়াস যুক্ত এই পরজীবীর নাম হচ্ছে সাইজন্ট। ক্রিপ্টোমেরাজয়েড, সাইজন্টের প্রতিটি নিউক্লিয়াসকে ঘিরে সাইটোপ্লাজম জমা হয়, নতুন কোষের সৃষ্টি করে, যেগুলোকে আমরা বলবো ক্রিপ্টোমেরাজয়েড। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ক্রিপ্টোমেরাজয়েডগুলো, অর্থাৎ প্রত্যেকটি নিউক্লিয়াস সাথে কতগুলো সাইটোপ্লাজমও জমা হয়, নতুন কোষের সৃষ্টি করে। পূর্ণাঙ্গ ক্রিপ্টোমেরাজয়েডগুলো সাইজন্টের প্রাচীর বিদীর্ণ করে যকৃতের সাইনোসয়েডে আশ্রয় নেয়। মানবদেহে প্রবেশের পরে ম্যালেরিয়া পরজীবীর প্রথম অযৌন প্রজননকে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি বলা হয়। এই সময় এক একটি সাইজন থেকে প্রায় 8000 থেকে 20,000 মেরোজয়েড সৃষ্টি হয়। এতক্ষণ আমরা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি নিয়ে কথা বললাম, এখন আমরা কথা বলবো এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিটা কি? এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি হচ্ছে যখন প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে যে মেরোজয়েডগুলো উৎপন্ন হয় এগুলো নতুন যকৃত কোষকে আক্রমণ করে এবং এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনির সূচনা ঘটে। এক্ষেত্রে কতগুলো ধাপ আছে, সেগুলো হচ্ছে কি সাইজন্ট, মেটাক্রিপ্টোমেরাজয়েড। সাইজন্ট হচ্ছে পরিণত ক্রিপ্টোমেরাজয়েডগুলো নিউক্লিয়াস একাধিকবার বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস গঠন করে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট ম্যালেরিয়া পরজীবীর এই অবস্থাকে বলা হয় সাইজন্ট। মেটাক্রিপ্টোমেরাজয়েড হচ্ছে সাইজন্টের প্রত্যেক নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হয়, যেসব নতুন কোষ সৃষ্টি করে সেগুলোকে মেটাক্রিপ্টোমেরাজয়েড বলা হয়। আকারের ভিত্তিতে এদিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড, একটা মাইক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড। আমরা নাম শুনে বুঝতে পারতেছি ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েডটা একটু বড় হবে আর মাইক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড যেটা সেটা ক্ষুদ্র হবে। এখন আসুন লোহিত কণিকায় সংগঠিত সাইজোগনি সম্পর্কে জানি। মানুষের রক্তে লোহিত কণিকার ভিতর দিয়ে ম্যালেরিয়া জীবাণুর জীবন চক্রের যে অংশটি অতিবাহিত হয় আমরা সেটাকে বলবো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রো শব্দের অর্থ হচ্ছে লাল এবং সাইট শব্দের অর্থ কোষ। এরিথ্রোসাইটিক লোহিত রক্তকণিকা বিষয়, এবং এইটাকে কয়েকগুলো ধাপে শেষ হবে। এক হচ্ছে ট্রপোজয়েড, সিগনেট রিং দশা, অ্যামিবয়েড ট্রপোজয়েড, সাইজন, মেরোজয়েড এবং গেমিটোসাইট। আসলে একে একে আমরা প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানি। প্রথমে আসলে ট্রপোজয়েড। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, সেই ছবিতে দেখা যাচ্ছে যে ট্রপোজয়েড আসলে কি। ট্রপোজয়েড হচ্ছে হেপাটিক সাইজোগনি সম্পন্ন হওয়ার পর সৃষ্ট যে মেরাজয়েডগুলো সেগুলো লোহিত রক্তকণিকার ভিতরে প্রথমে ঢুকবে এবং পরবর্তীতে এগুলো খাদ্য গ্রহণ করে কিছুটা স্ফীত হবে, অর্থাৎ ফুলে যাবে এবং গোল আকার ধারণ করবে। তখনই আমরা এটাকে বলবো ট্রপোজয়েড। এরপরে আসলে দ্বিতীয় যে স্টেপ, সিগনেট রিং দশা। ট্রপোজয়েড দশার জীবাণু রক্তের লোহিত কণিকায় একটি গহ্বরযুক্ত আংটি এবং জীবাণুর সাইটোপ্লাজমের একটি গহ্বর তৈরি হয়। নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম একপাশে অবস্থান করে, এটি দেখতে তখন আংটির মতো দেখা দেয়। এরপর আসে অ্যামিবয়েড ট্রপোজয়েড। তোমরা দেখতে পাচ্ছ সিগনেট রিংটা। অ্যামিবয়েড ট্রপোজয়েডটা আমরা জানি অ্যামিবা ঘনপথ সৃষ্টি করে। আধা ঘন্টার মধ্যেই কি হবে, ওই পরজীবী বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্তস্থ গহ্বরটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাবে এবং জীবাণুটি তখন ঘনপথ বিশিষ্ট অ্যামিবয়েড ট্রপোজয়েডে পরিণত হবে। দেখতে পাচ্ছ তোমরা অ্যামিবয়েড ট্রপোজয়েডে কতগুলো ঘনপথ সৃষ্টি হয়েছে এবং এই ঘনপথের কারণে এর নাম দেওয়া হয়েছে অ্যামিবয়েড ট্রপোজয়েড। এই দশাতে জীবাণু প্রচুর পরিমাণ খাদ্য গ্রহণ করবে। এই সময় লোহিত কণিকাটি আকারে বড় হবে এবং এর সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানা সাবনাটস কণা দেখতে পাওয়া যাবে। এরপর যে পরবর্তী যে পর্যায়টা সেটা হচ্ছে সাইজন দশা। ঘনপথ যখন বিলীন হয়ে যাবে, পরজীবী গোল বা লম্বাকার সাইজন্টে পরিণত হবে।
36 ঘন্টা পর এটি লোহিত রক্তকণিকার প্রায় সবটুকু স্থান দখল করে নেবে। এর সাইটোপ্লাজমে হিমোজয়েন্ট নামক বর্জ্য পদার্থ জমা হবে। এরপরে যে স্টেপটা সেটা হচ্ছে মেরোজয়েট। মেরোজয়েটটা কি? 48 ঘন্টা পর পরিণত সাইজন্টে বহু বিভাজনের মাধ্যমে 12 থেকে 18টি গোল বা ডিম্বাকার মেরোজয়েট সৃষ্টি করে। এগুলো ফুলের পাপড়ির মতো দুটি স্তরে সাজানো থাকে। পরজীবীর এই অবস্থাকে রোজেট বলা হয়। দেখতে পাচ্ছ তোমরা রোজেটটাকে। মেরোজয়েট পরিণত হলে রক্তকণিকার আবরণ বিদীর্ণ করে রক্তরসে এসে নতুন লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে এবং এই সময় বেশ কিছু মেরোজয়েট গ্যামিটোসাইটে পরিণত হবে। এই সম্পূর্ণ এরিথ্রোসাইটিক সাইজোগোনিক চক্রটি সম্পন্ন হতে কত ঘন্টা সময় লাগবে? 48 থেকে 72 ঘন্টা সময় লাগবে। একদম লাস্টের যে স্টেপটি সেটি হচ্ছে গ্যামিটোসাইট। কয়েকটি পরপর এরিথ্রোসাইটিক সাইজোগনি ঘটবার পর বেশ কিছু মেরোজয়েট লোহিত রক্তকণিকায় প্রবেশ করবে এবং পুনর্বিভাজন না ঘটিয়ে 2 প্রকার গ্যামিটোসাইট পরিণত হয়। এখানে 2 প্রকার গ্যামিটোসাইট কি? একটি হচ্ছে ম্যাক্রোগ্যামিটোসাইট আর একটি হচ্ছে মাইক্রোগ্যামিটোসাইট। ম্যাক্রোগ্যামিটোসাইটটা হচ্ছে স্ত্রী গ্যামিটোসাইট, যেটা আকারে থাকবে বৃহত্তর কিন্তু নিউক্লিয়াসটা থাকবে ক্ষুদ্রতর। আর মাইক্রোগ্যামিটোসাইট যেটা সেটা হচ্ছে পুংগ্যামিটোসাইট, যেটা আকার থাকবে ক্ষুদ্রতর কিন্তু এদের নিউক্লিয়াসটা থাকবে বড়। এখন আসো জীবন চক্রে গ্যামিটোসাইটটা কেন প্রয়োজন সেটা সম্পর্কে জানি। প্রজাতির ধারাকে অব্যাহত রাখার জন্য দরকার 1 নম্বর। 2 নম্বর, জীবাণুর শক্তি রক্ষার জন্য দরকার। জীবাণুর বিস্তৃতির জন্য গ্যামিটোসাইট তৈরি হওয়াটা অপরিহার্য একটি ব্যাপার, সেজন্য গ্যামিটোসাইট তৈরির প্রয়োজনীয়তা রয়েছে। এতক্ষণ আমরা যেটা নিয়ে আলাপ করলাম সেটা হচ্ছে মানব দেহে মশকির জীবনচক্রটা। এখন হচ্ছে মশকির দেহের জীবনচক্রটা, অর্থাৎ ওই যে প্লাজমোডিয়াম যে জীবাণুটা সেটি মশকির দেহে তার জীবনচক্রটা কীভাবে সম্পন্ন করে। এটার জন্য 2টি পর্যায়। মশকির দেহে ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্র অংশ বিশেষ সম্পন্ন হয়। মশকির মাধ্যমে এক মানুষের দেহ থেকে অন্য মানুষের দেহে জীবাণুটি স্থানান্তরিত হয়। মশকিকে একাধারে জীবাণুর মাধ্যমিক পোষক এবং বাহক হিসেবে বিবেচিত করা হয়। মশকির দেহে সংঘটিত ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে 2টি পর্যায়ে ভাগ করা যায়। তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে, একটি হচ্ছে গ্যামিটোগনি আর একটা হচ্ছে স্পোরোগনি। আর গ্যামিটোগনিটা 2টি পর্যায়ের মাধ্যমে হয়। একটি হচ্ছে জনন কোষ সৃষ্টি আর একটি হচ্ছে নিষেক। আসলে আমরা প্রথমেই জানি যে গ্যামিটোগনিটা কিভাবে হচ্ছে। একটা চিত্র দেখতে পাচ্ছ এখানে, 2টি গ্যামিটোগনি এবং স্পোরোগনি 2টি শো করছে। আমরা একটু জানার চেষ্টা করি। গ্যামিটোগনি মশা যখন দংশন করবে, অ্যানোফিলিস মশকি ম্যালেরিয়া পরজীবাহিত ব্যক্তির দেহ থেকে পরজীবীর বিভিন্ন ধাপগুলো সহ রক্তটাকে শোষণ করে নেবে। প্রপের পাচক রসের ক্রিয়া গ্যামিটোসাইট ছাড়া পরজীবীর অন্য যে ধাপগুলো সেগুলো আস্তে আস্তে হজম হয়ে যাবে। গ্যামিটোগনি 2টি পর্যায়ে সম্পন্ন হয়। একটি হচ্ছে জনন কোষ সৃষ্টি এবং দ্বিতীয়টি হচ্ছে নিষেক। প্রথমে আসো জনন কোষ সৃষ্টি। এক্সফ্লাজেলেশন নামক এক বিশেষ প্রক্রিয়ায় প্রত্যেক মাইক্রোগ্যামিটোসাইট 4 থেকে 8টি মাইক্রোগ্যামিট বা পুংগ্যামিট সৃষ্টি করে। তোমরা চিত্রতে দেখতে পাচ্ছ কিভাবে পুংগ্যামিটটা থেকে একটি জনন কোষ সৃষ্টি এবং নিষেক পর্যায় পর্যন্ত চলে যায়। এই প্রক্রিয়ায় প্রথমে মাইক্রোগ্যামিটোসাইটের নিউক্লিয়াস 4 থেকে 8টি অপত্য নিউক্লিয়াসে বিভক্ত হয়ে এগুলো পরিধিতে গমন করে। অর্থাৎ এই যে নিউক্লিয়াসগুলো সেগুলো মাঝখানে না থেকে পরিধির দিকে চলে যায়। এই সময় সাইটোপ্লাজম 4 থেকে 8টি ফ্লাজেলার মতো অভিক্ষেপ সৃষ্টি করে। চিত্রের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে অভিক্ষেপগুলো। পরে প্রত্যেকটি নিউক্লিয়াস এক একটি অভিক্ষেপে প্রবেশ করে 4 থেকে 8টি লম্বাটে মাইক্রোগ্যামিট বা পুংগ্যামিট সৃষ্টি করে, অর্থাৎ শুক্রাণু সৃষ্টি করবে। এগুলো মাতৃকোষ থেকে বিচ্ছিন্ন হয়ে ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য সাঁতার কাটতে থাকে। অন্যদিকে ম্যাক্রোগ্যামিটোসাইটে তেমন কোনো পরিবর্তন ঘটে না। এটি স্ফীত হয়, অর্থাৎ কিছুটা ফুলে যায় এবং পরিপক্কতা লাভের সময় কী হবে, নিউক্লিয়াসটির প্রান্তের দিকে সরে যাবে, অর্থাৎ সেটা মাঝখান থেকে আস্তে আস্তে প্রান্তের দিকে যাবে। প্রত্যেক ম্যাক্রোগ্যামিটোসাইট থেকে একটি ম্যাক্রোগ্যামিট বা স্ত্রী গ্যামিট সৃষ্টি হয়।
এ সময় পোলার বডি নামে আরেকটি কোষের আবির্ভাব ঘটলেও তা দ্রুতই ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। নিষেকের উদ্দেশ্যে মাইক্রোগ্যামিটকে গ্রহণ করার জন্য ম্যাক্রোগ্যামিটের প্রান্তসীমায় একটি অংশ সামান্য ফুলে ওঠে এবং কি একটি কোণের সৃষ্টি করে। ম্যাক্রোগ্যামিটের সাইটোপ্লাজমটা হবে কি কিছুটা ঘন, উজ্জ্বল নীল রঙের এবং নিউক্লিয়াসটার আকারটা হবে ছোট এবং ঘন থাকবে। এটা বললাম ম্যাক্রোগ্যামিটোসাইটের কথা। আর যদি মাইক্রোগ্যামিটোসাইটের কথা বলি, মাইক্রোগ্যামিটোসাইটের ক্ষেত্রে সাইটোপ্লাজমটা থাকবে ধূসর নীল, নিউক্লিয়াসটা থাকবে বড় এবং ছড়ানো। 1 নম্বর ধাপের পরে আমরা চলে যাই 2 নম্বর ধাপে, অর্থাৎ নিষেক। জননকোষ সৃষ্টির পরে পরবর্তী যে অধ্যায়টা সেটা হচ্ছে নিষেক। প্রতিটি পরিণত ম্যাক্রোগ্যামিটের অর্থাৎ স্ত্রী গ্যামিটের চতুর্দিকে অনেক মাইক্রোগ্যামিট থাকলেও একটি মাত্র মাইক্রোগ্যামিটই অবশেষে নিষেকের সুযোগ পায়। অর্থাৎ অনেক শুক্রাণু থাকলেও কিন্তু একটি শুক্রাণু কি হবে, যে একটি ডিম্বাণুর সাথে মিলিত হবে। মাইক্রোগ্যামিট প্রথমে ম্যাক্রোগ্যামিটের কোণের সংলগ্ন হয়ে ভিতরে প্রবেশ করে। উভয় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একীভূত হলে নিষেক সম্পন্ন হবে। কোণটিও তখন দেখা যাবে, আমরা যে কোণটির কথা বলেছি সে কোণটি অচিরেই খুব সহজে অদৃশ্য হয়ে যাবে। নিষেকের ফলে ম্যাক্রোগ্যামিট কি হবে, জাইগোটে পড়বে। অর্থাৎ যখন মাইক্রোগ্যামিট এবং ম্যাক্রোগ্যামিট একসাথে মিলিত হবে তখন হচ্ছে যে জাইগোট সৃষ্টি হবে। মশকি রক্ত শোষণের 12 থেকে 48 ঘন্টা পর গোল ও নিশ্চল জাইগোটটি কীটের মতো লম্বাটে এবং সচল হয়ে ওঠে। তখন একে উকিনেট বলা হয়। এটি লম্বায় থাকবে 18 থেকে 24 মাইক্রোমিটার এবং চওড়ায় থাকবে 3 থেকে 5 মাইক্রোমিটার। 24 ঘন্টার ভিতরে এটি ক্রপের অন্তঃপ্রাচীর ভেদ করে বহিঃপ্রাচীরের ঠিক নিচে এসে পৌঁছায়। 40 ঘন্টার মধ্যে মশকির ক্রপের অ্যাপিথেলিয়াম ও বহিস্থ পেশি স্তরের মাঝখানে উকিনেট একটি পাতলা ও নমনীয় সিস্টে আবদ্ধ হয় একটি গোলাকার রূপ ধারণ করে। এই অবস্থায় পরজীবীকে উসিস্ট বলা হয়। এর গায়ে বাদামি রঙের একটি দানা ছড়িয়ে থাকে। উসিস্টের ভিতরে একটি বড় গহ্বরের সৃষ্টি হয়। এই গহ্বরের চতুর্দিকে বিভক্তরত নিউক্লিয়াসগুলো ঘিরে থাকে। এরপরে আসো, আমরা এতক্ষণ গ্যামেটিগনি নিয়ে কথা বলেছি, এখন আসো স্পোরোগনি। স্পোরোগনি মশকির ক্রপের প্রাচীর উসিস্টের অযৌন যে জনন সেটাকে আমরা বলবো স্পোরোগনি। মশকি রক্ত শোষণের 47 থেকে 79 ঘন্টার মধ্যে উসিস্টে প্রথমবার মায়োসিস বিভাজন এবং পরে মাইটোসিস বিভাজনে বারংবার নিউক্লিয় বিভক্তের ফলে বহুকোষীয় উসিস্টের সৃষ্টি হয়। প্রতিটি নিউক্লিয়াস সাইটোপ্লাজম বেষ্টিত হয়ে স্পোরোজয়েটে পরিণত হয়। এগুলো হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী স্পোরোজয়েটগুলোকে গহ্বরের চারদিকে বিন্যস্ত করে। একটি উসিস্টে প্রায় 10,000 স্পোরোজয়েট থাকতে পারে। নেক্সট স্লাইডে চলে যায় ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের যৌনুক্রম। আসলে আমরা প্রথমে জানি যৌনুক্রম কি। কোনো জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশায় পর্যায়ক্রমিক যে আবর্তন সেটাকে আমরা বলবো যৌনুক্রম। এখন এই হ্যাপ্লয়েড দশা হচ্ছে দেখি স্পোরোজয়েড দশা এবং মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ হ্যাপ্লয়েড দশা, একটা হচ্ছে স্পোরোজয়েড দশা, এটা হচ্ছে মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড। মশকিতে স্পোরোগনির ফলে সৃষ্ট স্পোরোজয়েড দশা। এই স্পোরোজয়েড বাহী মশকি মানুষের দংশন করলে লালার মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে। আর মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড সেটা হচ্ছে কি, সেটাও হ্যাপ্লয়েড দশা। এর ডিপ্লয়েড দশাটা কোনটা? ডিপ্লয়েড দশা হচ্ছে একটা হচ্ছে জাইগোট দশা আর অপরটি হচ্ছে উকিনেটের কথা একটু আগে বলেছি। জাইগোট দশা হচ্ছে থেকে এটা হচ্ছে ডিপ্লয়েড এবং উকিনেট জাইগোটের রূপান্তর হয়ে সৃষ্টি করে উকিনেট, এটাও ডিপ্লয়েডের অবস্থা। এখন হচ্ছে এই যৌনুক্রমের তাৎপর্য, অর্থাৎ যৌনুক্রম কেন প্রয়োজন। বারবার অযৌন জননের ফলে জীবের শারীরবৃত্তীয় কর্মক্ষমতা লোপ পায়। গ্যামেটের মিলনের পরে প্রজাতি তার পুনর্জীবন লাভ করে এবং যৌন জননের জন্য প্রয়োজনীয় শক্তি পুনরুদ্ধার করে। যৌন জননের নিউক্লিয়াস ও বিভিন্ন অংশের পুনর্গঠন হয়, ফলে বিপাকীয় কার্যক্ষমতা জীবনী শক্তি পুনরুজ্জীবিত হয়। এই জন্য যৌনুক্রমের প্রয়োজন।
আমরা জানি পরজীবী কাকে বলে, যে জীব আজীবন বা জীবনের কোনো এক বা একাধিক পর্যায়ে জীবন ধারণের জন্য ভিন্ন প্রজাতিভুক্ত জীবদেহে বাস করে, তাকে আমরা বলবো পরজীবী, যেটা বলে ম্যালেরিয়া পরজীবী। আর পোষক পরজীবী যে জীবের দেহে বসবাস করে পুষ্টি সংগ্রহ করে এবং ওই জীবের ক্ষতি সাধন করে, সেই জীবকে আমরা বলবো পোষক। এখন আসো ম্যালেরিয়ার লক্ষণ বা উপসর্গ। ম্যালেরিয়ার বিশেষ লক্ষণ হচ্ছে এটা জ্বর আসবে, 3টে দশা থাকবে, একটা শীতল দশা, উষ্ণ দশা এবং ঘাম দশা। শীতল দশা, উত্তর দশা এবং ঘাম দশা। প্রাথমিক পর্যায়ে দেখা যাবে কি, প্রাথমিক পর্যায়ে তার হচ্ছে যে রোগী মাথা ধরা, বমি ভাব, অনিদ্রা ইত্যাদি উপসর্গ দেখা দিবে। এ সময় তার কোনো জ্বর আসবে না এবং রক্তে বহু সংখ্যক জীবাণু দেখা দেবে। দ্বিতীয় পর্যায়ে এ পর্যায়ে রোগীর শীত অনুভব হবে এবং কাঁপুনি সহ জ্বর আসবে। এই সময় দেহের তাপমাত্রা 105 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। এই সময় জ্বর কয়েক ঘন্টা স্থায়ী হয়, এরপর প্রচুর ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়। চূড়ান্ত বা তৃতীয় পর্যায়ে এ সময় রোগীদের জীবাণুর সংখ্যা অনেক বেড়ে যাবে। লোহিত কণিকার সময় দ্রুত হারে ধ্বংস হতে থাকার দরুন রোগীর ভয়াবহ রক্তশূন্যতা হয় ও রোগী অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। অনেক সময় প্লিহা ও মস্তিষ্ক আক্রান্ত হয়, ফলে রোগীর মৃত্যুর সম্ভাবনা দেখা দেয়। আমরা নেক্সট স্লাইডে চলে যাই, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ। আমরা একটা কথা জানি যে ম্যালেরিয়াকে আমরা নিয়ন্ত্রণ করা ছাড়া আমাদের তেমন কোনো উপায় নেই। সেজন্য আমাকে যেভাবেই হোক আমাদেরকে ম্যালেরিয়াটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা ম্যালেরিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কি করতে হবে, 3টি স্টেপ নিতে হবে হাতে। এক হচ্ছে কি, যে মশকিটাকে নিধন করতে হবে, মশকির দংশনের হাত থেকে আত্মরক্ষা করতে হবে নিজেদেরকে, এবং ম্যালেরিয়াগ্রস্ত রোগীর চিকিৎসা করতে হবে। মশকি নিধন, মশকি নিধনের ক্ষেত্রে যে আমাদেরকে এক্ষেত্রে কয়েকটি স্টেপ হচ্ছে ফলো করতে হবে। এক হচ্ছে জননক্ষেত্র নির্মূলকরণ, লার্ভা ও পিউপা ধ্বংস সাধন করা এবং পূর্ণাঙ্গ মশকি নিধন করা। প্রথম আসে জননক্ষেত্র নির্মূলকরণ। জননক্ষেত্র নির্মূলের ক্ষেত্রে দেখা যায় যে ডোবা, নালা, অন্যান্য প্রয়োজনীয় গর্ত মাটি দিয়ে ভরাট করা উচিত, যাতে ওইসব স্থানে পানি জমতে না পারে। উন্মুক্ত নর্দমাগুলো ঢেকে রাখার ব্যবস্থা করা এবং নর্দমাগুলো যাতে বদ্ধ পানি দিয়ে আটকানো না থাকে সেদিকে লক্ষ্য রাখা। বাড়ির আশেপাশে যে ঝোপ ঝাড় আছে, জঙ্গল আছে, এগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। লোকালয়ের আশেপাশে যাতে পানি আবদ্ধ হয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা। রেডিয়েশন দিয়ে ক্রোমোজোম গঠন পরিবর্তন করলে অথবা অন্য কোনো পদ্ধতিতে পুরুষ মশককে নির্জীব করতে পারলে মশার প্রজনন ব্যাহত হবে। লার্ভা ও পিউপা ধ্বংস। লার্ভা ও পিউপা ধ্বংস কিভাবে? প্রাকৃতিক উপায়ে মশার লার্ভাকে আমরা নিধন করব। যেমন হাইড্রা হচ্ছে মশার লার্ভাকে খাদ্য হিসেবে গ্রহণ করে। হাইড্রার আঘাতে প্রচুর লার্ভা মারা যায়। এই জন্য হাইড্রার প্রজনন বাড়ানোর মাধ্যমে মশকের লার্ভা বেশি করে মেরে ফেলা যায়। যেসব জলাশয়ে মশকের ডিম পারে সেখানে পানির উপরে কেরোসিন বা পেট্রোল জাতীয় তেল ছিটিয়ে দিলে পানির উপরে একটা পাতলা একটা স্তর পড়বে, ফলে এই স্তর ভেদ করে মশকের যে লার্ভাগুলো সেগুলোর পক্ষে বাতাস গ্রহণ করাটা অসম্ভব হয়ে পড়বে এবং অচিরে এগুলো মারা যাবে। এবং বিএসসি, ডায়ালড্রিন ইত্যাদি কীটনাশক ওষুধ তেলের সাথে মিশিয়ে পানিতে ছিটিয়ে দিলেও মশকের লার্ভা ও পিউপা মারা যাবে। জলাশয়ে যদি আমরা কই, কলসে, তেলাপিয়া জাতীয় লার্ভা খাদক মাছ চাষ করি তার মাধ্যমে লার্ভা ও পিউপা ধ্বংস করা যাবে। এরপর আসো পূর্ণাঙ্গ মশকি নিধন। পূর্ণাঙ্গ মশকি নিধনের ক্ষেত্রে আমরা কি করব, যে মশকি হাত থেকে আমরা হচ্ছে যে মশকি আছে সেগুলোকে আমাদের মেরে ফেলতে হবে। বিভিন্ন ফাঁদ ব্যবহার করতে হবে, এর মাধ্যমে মশকি নিধন করতে হবে। সালফার ডাইঅক্সাইডের ধোঁয়া এগুলো হচ্ছে মশাকে তাড়াতে সাহায্য করবে। বিভিন্ন রাসায়নিক পদার্থ বিকিরণ এগুলো বন্ধ্যাত্ব সৃষ্টি করবে, এর ফলে বংশবিস্তার নিয়ন্ত্রণ করা যাবে খুব সহজে। মশকের দংশনের হাত থেকে নিজেদেরকে আত্মরক্ষা। মশকের দংশনের হাত থেকে আত্মরক্ষার জন্য আমরা সহজ কিছু কাজ করতে পারি। সেগুলো কি? আমরা আমাদের শোয়ার ঘরে মশারি ব্যবহার করব। দেহের যে অনাবৃত যে অংশগুলো আছে সে অনাবৃত অংশগুলোতে আমরা বিশেষ করে ক্রিম লাগাতে পারি, লোশন লাগাতে পারি, অর্থাৎ আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা। 3 নম্বর বলতে চাইছি, মশকি নিধন করার জন্য আমরা কি করতে পারি? বাসায় কয়েল জ্বালাতে পারি। যদিও আমরা জানি যে কয়েলটা কিন্তু খুব ক্ষতিকর, তারপরে অল্প আকারে হলেও এটা আমাদেরকে মশা থেকে হচ্ছে রক্ষা করবে। ঘরের যে দরজা জানালা আছে এগুলো ঘন তারের নেট লাগাবো। গোয়াল ঘর থেকে, অর্থাৎ হচ্ছে গরুর যে ঘরটা আমরা ব্যবহার করি সেই ঘর থেকে আমাদের শয়ন কক্ষটা দূরে রাখতে হবে। এরপরে ম্যালেরিয়া
গ্রস্ত রোগীর চিকিৎসা। আমরা এত কিছু করার পরও যদি আমাদের ম্যালেরিয়া ধরা পড়ে, অর্থাৎ ম্যালেরিয়া জ্বর রোগ হয়েই যায়, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সেই রোগী, ম্যালেরিয়াগ্রস্ত রোগীকে চিকিৎসা করতে হবে। প্রথমে দেখতে হবে যে ওই ম্যালেরিয়াগ্রস্ত যে রোগী আছে তাকে অবশ্যই সারাক্ষণে মশারি টানিয়ে রাখতে হবে তাকে। কারণ কি? কারণ তাকে যদি কোনো মশা কামড় দেয় এবং সেই মশা যখন কোনো সুস্থ মানুষকে কামড়াবে, তখন কী হবে? খুব সহজে ওই মশাটা জীবাণুটাকে ক্যারি করবে। সেই জন্য কোনোভাবে মশা যাতে ধ্বংস না করে সেদিকে যে খেয়াল রাখতে হবে। এরপরে 2 নম্বর যে কি, ম্যালেরিয়া রোগে আক্রান্ত রোগীর কুইনাইন, ক্লোরোকুইন, প্রিমাকুইন, সালফাডক্সিন, তারপর পাইরামিথামিন, প্যালোড্রিন, নেভাকুইন এই জাতীয় ওষুধগুলো সেবনের মাধ্যমে ম্যালেরিয়া থেকে আমরা ম্যালেরিয়া রোগীর চিকিৎসা করতে পারি। বর্তমান বাংলাদেশে সাধারণভাবে ম্যালেরিয়ার প্রতিরোধ করার জন্য প্রয়ালিন, ম্যালোপ্রিন ইত্যাদি ওষুধ এবং ম্যালেরিয়ার প্রতিষেধক হিসাবে ক্লোরোকুইন ব্যবহার করা হয়। এই ছিল আজকে আমাদের আলোচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে ছিলে, সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে এবং ভালো থাকবে। এই বলে আমি আজকে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।